বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রবল বিক্ষোভে চতুর্থ দিনেও পণ্ড লোকসভার অধিবেশন। দফায় দফায় অধিবেশন মুলতবি করতে হয় রাজ্যসভাতেও। গত 3 দিনের মতো এদিনও অধিবেশন শুরু হতেই ব্যাপক ললিত গেট ইস্যুতে শোরগোল শুরু করেন বিরোধীরা। তুমুল হইহট্টগোলে লোকসভার অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার। প্রবল বিক্ষোভে চতুর্থ দিনেও পণ্ড লোকসভার অধিবেশন শুরু হতে না হতেই দিনের মতো মুলতবি হয়ে যায় লোকসভা। দফায় দফায় অধিবেশন মুলতবি করতে হয় রাজ্যসভাতেও। গত 3 দিনের মতো এদিনও অধিবেশন শুরু হতেই ব্যাপক ললিত গেট ইস্যুতে শোরগোল শুরু করেন বিরোধীরা। আগে ইস্তফা, পরে আলোচনার দাবিতে অনড় থাকেন বিরোধীরা। অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় সরকার পক্ষ। তুমুল হইহট্টগোলে লোকসভার অধিবেশন মুলতবি করে দিতে বাধ্য হন স্পিকার। লোকসভার পরবর্তী অধিবেশন বসবে আগামী সোমবার। Now the time has come that we will have to sit and think about it, because there are rules, and rules are not made by only speaker. All the parties makes rule. There is a rules committee, and there are parliamentary rules how parliament should run. Parliament is the place where you have to discuss the issues, because it is not a if I say it is not a wrestling thing or not a चौराहा or anything, it is a parliament. Parliament चलाना वैसे तो सरकार का काम है कि वो कैसे चले, क्या चले वो देखे, मगर पार्लियामेंट के नियमों के संदर्भ में कुछ बात करना तो मुझे এর আগে ইউপিএ সরকার থাকাকালীনও 2G কয়লা কেলেঙ্কারির মতো ইস্যুতে একইভাবে বিক্ষোভ করে লোকসভার অধিবেশন পণ্ড করতে দেখা গেছে বর্তমানের শাসক বিজেপি দলকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৃষক সমস্যা তুলে ধরে অন্ধ্রপ্রদেশের গ্রাম থেকে 10 কিলোমিটার পদযাত্রায় বেরিয়ে নরেন্দ্র মোদীকে জমি বিল ইস্যুতে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। সহজেই কৃষকের জমি নিতে দেবেন না বলে প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সহসভাপতি। কৃষক সমস্যা তুলে ধরতে অন্ধ্রপ্রদেশের গ্রাম থেকে 10 কিমি পদযাত্রায় বেরিয়ে নরেন্দ্র মোদীকে জমি বিল ইস্যুতে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। সহজেই কৃষকের জমি নিতে দেবেন না বলে প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সহসভাপতি। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানার সৃষ্টি হওয়ার পর এই প্রথম সেখানে পদযাত্রা করলেন রাহুল গান্ধী। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে অন্ধ্রে কংগ্রেসের হারের প্রেক্ষাপটে দলের সমর্থনের ভিত শক্ত করতে রাহুলের এই পদযাত্রা, এমনই মত রাজনৈতিক মহলের। জমি বিল নিয়ে সংসদে বিরোধীদের বাধার মুখে অচলাবস্থা কাটাতে মোদী নমনীয় হয়েছেন। তিনি রাজ্যগুলিকে নিজেদের প্রয়োজন মতো আইন তৈরি করতে দিতে রাজি হবেন বলে শোনা যাচ্ছে। সে প্রসঙ্গ তুলে পদযাত্রার মধ্যে এক জনসভায় রাহুল বলেছেন, আমরা কিন্তু ভারতের কৃষকের 10% শক্তিও প্রয়োগ করিনি। তাতেই প্রধানমন্ত্রী এটা বুঝেছেন যে এ দেশের কৃষকদের তিনি চাপ দিতে পারবেন না। কৃষকদের শক্তির পরিচয় পেয়েই জমি বিল নিয়ে সুর বদলেছেন প্রধানমন্ত্রী। That he could easily take away the land from the farmers and change the bill. He said in Parliament that we will carry out development on the back of the land of the farmer. The Congress party took a stand in Parliament and we decided that we are not going to let the Prime Minister take the land of India's farmers that easily. The Congress party and the farmers of this country decided to show a little bit of the power of the farmers to the Prime Minister. দাবি করেন রাহুল গান্ধী। রাহুল পদযাত্রা শুরু করেন সেখান থেকে যেখানে 1979 সালে বৈঠক করেছিলেন প্রয়াত ইন্দিরা গান্ধী। রাহুল পদযাত্রা চলাকালে কয়েকদিন আগেই আত্মঘাতী হওয়া কৃষক হরিনাথ রেড্ডির পরিবারের সঙ্গেও দেখা করবেন বলে খবর। পুটাপার্থী গ্রামে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন রাহুল গান্ধী। রাজ্যের শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা। সবশেষে শ্রী সত্য সাই বাবার মহাসমাধিস্থলেও যাবেন কংগ্রেস সহসভাপতি। প্রসঙ্গত, কৃষকদের মন জয়ের লক্ষ্যে এর আগে রাহুল একই রকম পদযাত্রা করেছেন পাঞ্জাব, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং রাজস্থানে। এদিকে ললিত কাণ্ডে সুষমা স্বরাজকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। ললিত মোদীকে বিদেশ ভ্রমণের নথিপত্র পেতে সাহায্য করে বিদেশমন্ত্রী ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন কংগ্রেস সহসভাপতি। রাহুলের মন্তব্যে প্রচণ্ড চটেছে বিজেপি। রাহুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। ক্ষমা না চাইলে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গডকরির দাবি, কংগ্রেস সহসভাপতি যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন তা দুর্ভাগ্যজনক এবং অগণতান্ত্রিক। এটা শুধু ব্যক্তি সুষমাকে নয়, একটা দেশের বিদেশ মন্ত্রীকে অপমান করার সমান। राहुल गांधी जी ने इस प्रकार की बात करना, जो उनके बारे में कहा जा रहा था कि वो बचकाना पॉलिटिक्स कर रहे हैं, इमैच्योर्ड है, इसी बात का द्योतक है। राहुल गांधी जी ने एक प्रकार से देश के विदेश मंत्री को इस प्रकार से अपमानित करके देश का अपमान किया है
और उन्हें देश की जनता की माफी मांगनी चाहिए और इस प्रकार की बातें करना उनको शोभा नहीं देता। अगर ऐसी बातें होती रहेगी तो दुर्भाग्यवश उनके खिलाफ भी क्रिमिनल डिफेमेशन की सूट डालकर इनके ऊपर कार्रवाई करनी होगी। সুষমার বিরুদ্ধে ললিত কাণ্ডে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেল পুলিশের ধাক্কায় ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো উত্তরপ্রদেশের জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়ন হোশিয়ার সিং এর। 2005 সালে অনূর্ধ্ব 17 ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন হোশিয়ার সিং। বৃহস্পতিবার মথুরা থেকে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনাটি। রেল পুলিশের বিরুদ্ধে থানায় মামলা করেন হোশিয়ারের পরিবার। রেল পুলিশের ধাক্কায় ট্রেন থেকে পড়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়ন হোশিয়ার সিং এর। 2005 সালে অনূর্ধ্ব 17 ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন হোশিয়ার সিং। বৃহস্পতিবার মা ও স্ত্রীর সঙ্গে মথুরা থেকে নিজের গ্রাম কাশগঞ্জ ফিরছিলেন হোশিয়ার সিং। মা ও স্ত্রীকে মহিলা কোচে উঠিয়ে নিজে জেনারেল কোচে ওঠেন হোশিয়ার। হঠাৎই স্ত্রী ফোন করে জানান তিনি অসুস্থ বোধ করছেন। স্ত্রীর ফোন পেয়ে মহিলা কোচে যান হোশিয়ার সিং। তাকে দেখতে পেয়ে 200 টাকা জরিমানার দাবি করেন রেল পুলিশ। হোশিয়ার দিতে রাজি না হলে তাকে হেনস্থা করে ধাক্কা মেরে ফেলে দেয় এক পুলিশ কর্মী। হোশিয়ারের স্ত্রী জানিয়েছে, ওরা আমার স্বামীকে ধাক্কা মারে। পুলিশ এসে ওকে জিজ্ঞেস করেছিল মহিলা কোচে কি করছে, তারপরই ওকে ধাক্কা মারে আর ও পড়ে যায়। আমি চাই ওদের শাস্তি হোক। धक्का दे दिया उन लोगों ने मेरे आदमी को। मेरी तबीयत खराब हो गई थी, मैंने उनको फोन करके बुलाया था लेडीज डब्बे में। वो मुझसे बात ही कर रहे थे ना जी, आज पुलिस आ गई। उन लोगों ने कहा तो इस डब्बे में क्या कर रहा है। मैं रिक्वेस्ट करी थी 2 मिनट से मेरी बात करा दो, उन लोगों ने नहीं सुना। साथ ही उनको कड़ी से कड़ी सजा मिले, वो फांसी तक हो जाए। मैं तो ये सजा चाहती हूँ कि कड़ी से कड़ी सजा मिले। मैं तो कह रही हूँ फांसी बंदे पे कौन जाए तो अच्छा। अगर मुझे बहुत हो रहा है, मेरा बच्चा मेरा परिवार भ्रष्टाचार की भेंट चढ़ गया भाई साहब। उसने रिक्वेस्ट किया, खिलाड़ी हूँ मैं, मेरे भाई भी स्टाफ से ही हैं, हम लोग परिवार से स्टाफ से हैं, लेकिन उस आदमी ने केवल मातृभाषाओं के लिए नहीं होता, एक व्यवहार कुशल आदमी के लिए जो आपसे रिक्वेस्ट करा, एक मानवता दिखाया, कुछ नहीं। और खिलाड़ी होते हुए, पारिवारिक होते हुए, व्यवहारिक होते हुए उसका कोई मायने नहीं रखा। পুলিশের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার দাবি করেছে হোশিয়ারের পরিবার। যদিও পুলিশের দাবি হোশিয়ার ট্রেন থেকে পা পিছলে পড়ে গিয়েছে। পুলিশ জানায় জল খেতে ট্রেন থেকে নেমেছিলেন তিনি। ওঠার সময় পা পিছলে গিয়ে আটকে যান তিনি। কিন্তু পরিবার দাবি করছে কেউ তাকে ধাক্কা মেরেছে। ওনার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। पटियाला से मथुरा जा रहे थे, गाड़ी संख्या 55-341 से। सिकंदराबाद स्टेशन पर जो मृतक है वो पानी पीने के लिए उतरा था और गाड़ी से चढ़ते समय फिसल के फंस के कट गया गाड़ी से। लेकिन परिवार वालों का आरोप है कि सिपाहियों ने इसे खींचा, इसे नीचे गिर गया, जिससे मृत्यु हो गई करके। उनकी तहरीर के आधार पर मुकदमा पंजीकृत कर लिया गया, सबको पोस्टमार्टम के लिए भेज दिया गया, विवेचना जारी। 2011 সালে রেল পুলিশের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন জাতীয় স্তরের ভলিবল প্লেয়ার অরুণিমা সিং। ঘটনায় ডান পা হারান তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। শুক্রবার সিপাহীজলা অভয়ারণ্যে ভ্রমণে এলেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। সঙ্গে স্ত্রী সহ আরো 9 জন ছিলেন। এদিন অভয়ারণ্যের গেস্ট হাউসে লেক ভিউতে রাত্রি যাপন করবেন তারা সকলে। 12টায় সিপাহীজলা অভয়ারণ্যে ভ্রমণে এলেন রাজ্যপাল তথাগত রায়। সঙ্গে স্ত্রী সহ আরো ছিলেন 9 জন। জানা গেছে তারা সকলেই এদিন সিপাহীজলা অভয়ারণ্যের গেস্ট হাউসের লেক ভিউতে রাত্রি যাপন করবেন। একান্ত সাক্ষাৎকারে রাজ্যপাল তথাগত রায় জানান, এই বর্ষার মরশুমে সিপাহীজলা অভয়ারণ্যের সবুজ সমারোহে প্রকৃতির টানে তিনি ছুটে এসেছেন। দুপুরের খাবার সেরে চিড়িয়াখানা ভ্রমণ করবেন। দেখতে আসা, বর্ষায় তো খুব বেশি জায়গায় যাওয়া যায় না, এখানে সিপাহীজলায় আমরা বর্ষায় প্রকৃতির রূপ দেখতে এসেছি। তার সঙ্গে যদি একটু বর্ষার মধ্যে একটু সময় পাওয়া যায় বা একটু সুযোগ পাওয়া যায়, তাহলে এখানে যে জঙ্গল টঙ্গল আছে, এই যে জন্তু জানোয়ার আছে সেগুলোকে দেখা, এটাই উদ্দেশ্য। রাজ্যের গর্ব সিপাহীজলা অভয়ারণ্যে দিন দিন পর্যটকদের সংখ্যা কমে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পর্যটকদের সংখ্যা বাড়াতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আমি না করে কিছু বলতে পারবো না, মানে জিনিসটাকে আরো পড়াশুনো না করে আমি কিছু বলতে পারবো না। আপনি বলছেন সংখ্যা কমছে, খুবই দুঃখের বিষয়। যদি সংখ্যা কমে, সংখ্যা বাড়াবার চেষ্টা করতে হবে।
শনিবারে ব্রেকফাস্ট সেরে তারা অভয়ারণ্য ছেড়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হিমাচল প্রদেশের কুলুতে নদীতে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে 8 জনের এবং আহত 18 জন। জানা যায় 52 জন তীর্থযাত্রী সহ ওই বেসরকারি বাসটি পাঞ্জাবের আনন্দপুর সাহিব থেকে মণিকরণ যাচ্ছিল, তখনই ঘটে দুর্ঘটনাটি। হিমাচল প্রদেশের কুলুতে নদীতে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। ঘটনায় মৃত্যু হয় 8 জনের, আহত 18 জন। অনেকের নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 52 জন তীর্থযাত্রী সহ ওই বেসরকারি বাসটি পাঞ্জাবের আনন্দপুর সাহিব থেকে মণিকরণ যাচ্ছিল। বেশিরভাগ যাত্রী পাঞ্জাবের বর্ণলা ও মনসা এলাকার বাসিন্দা বলে দাবি পুলিশের। কুলু শহরের সরাসরি এলাকার কাছে পার্বতী নদীতে আচমকা পড়ে যায় ওই বাসটি। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ওই 8টি দেহ। আহত 18 জনকে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। যদিও পুলিশের দাবি বর্ষার জলে নদী ফুলে ফেঁপে থাকায় ভেসে যাওয়া যাত্রীদের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। ডুবুরিদের নিয়ে জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ। चलसारी के पास हादसा हुआ था, उसमें लगभग 9 डेड बॉडीज को अभी तक हम रिट्रीव कर चुके हैं। 5 बॉडीज तो हमने साइट पे ही रिट्रीव कर ली थी और बाकी जो 4 बॉडीज हैं वो हमने पानी के अंदर 2 किलोमीटर दूरी पे भी एक्सट्रिकेट की हैं। 41 मिसिंग बताए जा रहे हैं इसमें, इंक्लूडिंग डेथ जो है। बाकी इसके लिए जो तलाशी अभियान के लिए हमने एसएसबी, आईटीबीपी और एनडीआरएफ की टीम को डिप्लॉय किया है यहाँ पे। पुलिस और होमगार्ड्स के भी जवान जो हैं वो सुबह 5:30 बजे से जो है वो तलाशी अभियान जारी किए हुए हैं डेड बॉडीज को ढूंढने के लिए। 23 हम बचा पाए थे जिनको डिस्ट्रिक्ट हॉस्पिटल कुल्लू में लाया गया था। डेड बॉडीज को हमने एक्सिक्यूट किया था और उनके फैमिली रिलेटिव्स जितने भी यहाँ पे पहुंचे थे 9 के 9 को आइडेंटिफाई किया जा चुका है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি সরকারের রমরমা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে এসএফআই এর উদ্যোগে নানা কর্মসূচি। এদিন আগরতলাতে এসএফআই এর এক র্যালিতে অংশগ্রহণ নেন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব। মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে দেশে দুর্নীতির রমরমা চলছে, সেই সঙ্গে চলছে সাম্প্রদায়িকতার রমরমাও। এই অভিযোগের ভিত্তিতে এবার পথে নামল বামফ্রন্ট সমর্থিত ছাত্র সংগঠন এসএফআই। তাদের এই অভিযোগের ভিত্তিতে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে এসএফআই এর উদ্যোগে নানা কর্মসূচি। এই কর্মসূচিতে যোগ দিয়ে এসএফআই এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব কেন্দ্রীয় সরকার সহ নরেন্দ্র মোদীকে একহাত নিচ্ছেন। তেমনি আগরতলায় এসএফআই এর এক র্যালিতে অংশ নিয়ে নবারুণ বলেন, মোদী তার সরকারের দুর্নীতি ঢাকতে হাতে চন্দন কাঠ ও গীতা নিয়ে ঘোরাফেরা করছেন, তবে এভাবে দলের কলঙ্ক ঢাকা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা দেখছি দেশের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নতুন সরকার বিজেপির নেতৃত্বে 1 বছরের কিছুদিন বেশি সময় একের পর এক দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন দেশের সরকার। নানা রাজ্যে যেখানে বিজেপির নেতৃত্বে রাজ্য সরকার পরিচালিত হচ্ছে সেই রাজ্যেও বিজেপির মুখ্যমন্ত্রী সহ নানা ধরনের নেতা মন্ত্রী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আজকের দিনে গোটা রাজ্যব্যাপী ধিক্কার দিবস পালনের আহ্বান করছি। এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে আজকে এই সময়ে আমাদের রাজ্যের 22টা ডিগ্রি কলেজে এই বিক্ষোভ মিছিল সমাবেশ সংগঠিত হচ্ছে। আমরা মনে করছি আমাদের দেশের সরকারের প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী সাহেব, উনি স্বচ্ছ ভারতের স্লোগান তুলছেন এবং চন্দন কাটার গীতা নিয়ে হাতে গীতা নিয়ে তিনি দেশে দেশে ঘোরাঘুরি করছেন এবং উনি জানেন এই দেশে উনি দুর্নীতি কেলেঙ্কারি করার জন্য সরকার এসছেন এবং দুর্নীতি কেলেঙ্কারিকে কোনো না কোনোভাবে ডেকে দেওয়ার জন্য আর গীতা আর চন্দন কাঠ নিয়ে প্রধানমন্ত্রী ঘোরাঘুরি করছেন। আমরা মনে করি গীতা আর চন্দন কাঠ দিয়ে এই দুর্নীতির দুর্গন্ধ মুক্ত করা যাবে না। এই দুর্নীতির দুর্গন্ধ মুক্ত করার জন্য সরকারকে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুই ছাত্র সংগঠন এবিভিপি ও এসএফআই এর মধ্যে সংঘর্ষে আহত হয়ে বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক। ঘটনাটি ঘটে ধর্মনগরে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল বিজেপি কর্মী সমর্থকরা। 23 জুলাই দুপুর 2টা নাগাদ ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় তথা কলেজে এক ছাত্র অপর এক ছাত্রকে মারপিট করে এবং মার খাওয়া ছাত্র তার অভিভাবকদের নিয়ে কলেজের অধ্যক্ষের ঘরে প্রবেশ করে বিচার চাওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অধ্যক্ষ বাসুদেব নাথের বক্তব্য। আমরা দুপুর 2:30টার সময় কলেজে গিয়ে দেখি অধ্যক্ষের সামনে বিজেপি সমর্থক কিছু ব্যক্তি এবং এসএফআই এর ছাত্রদের সামান্য কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু তা মীমাংসা করে অধ্যক্ষ বাইরে থেকে আসা অভিভাবকদের নিয়ে আলোচনায় বসে। তখন আমরা আক্রান্ত ছাত্রের সাথে কথা বলি। ছাত্রের নাম ভাস্কর রঞ্জন দাস। তার বক্তব্য অনুসারে জানা যায় তার বাবা ভবতোষ দাস বিজেপির উত্তর জেলা কমিটির সভাপতি। তাকে কলেজে ভর্তি হবার পর থেকে এসএফআই ছাত্ররা সদস্যপদ এবং চাঁদা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল, কিন্তু সে নিজে জানিয়ে দেয় সে এবিভিপি এর সদস্য। কিন্তু এর আগের দিন এসএফআই এর মিটিংয়ে না যাবার জন্য তাকে মারধর করে বলে জানায়। এই খবর তার বাবাকে জানানো হলে ছাত্রের বাবা ও সাথে কয়েকজন অধ্যক্ষের সাথে দেখা করে এবং ছাত্র দ্বারা লিখিত অভিযোগ অধ্যক্ষের কাছে দিয়ে তারা বেরিয়ে আসেন।
এই ব্যাপারে অধ্যক্ষ বাসুদেবনাথের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ছাত্রকে মারার ব্যাপারে তিনি কিছু জানেন না। হঠাৎ করে অনুমতি না নিয়ে অপরিচিত কিছু ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং আক্রমণকারীর বিচার চান। অধ্যক্ষ আরও বলেন, যারা এসেছিলেন তারা উপস্থিত শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করে। একটা মিটিং করছিলাম, পরশুদিন আমরা একটা ন্যাশনাল সেমিনার টিচারদের বিভিন্ন কনভেনারদের মিটিংটা করছিলাম। এর মধ্যে এই মিটিং চলাকালীন সময় হঠাৎ করে একটা লোক এলো, এসে রুমের মধ্যে ঢুকে গেল। সব আমি বললাম কি হলো, একটা মিটিং করছি, কি হলো? ওই কথা শেষ করতে পারিনি, ওরা এক লোক ঢুকে গেল। ঢুকে গিয়ে ওরা কমপ্লেনটা করলো যে একটা ছাত্র ফার্স্ট ইয়ার ওকে SFI মেম্বারশিপ নেওয়ার জন্য 2 দিন ধরে প্রেশার দিচ্ছে, ও মেম্বারশিপ নেবে না, আজকে ওকে মেরেছে। বিকেল 3:30 থেকে 4:30টার মধ্যে SFI এবং বিজেপির দুই পক্ষ থানায় ডেপুটেশন দিতে আসবে বলে খবর, কিন্তু 4:30 নাগাদ বিদ্যালয় অফিসের সামনে দুই দল কোনোভাবে সামনাসামনি পড়ে। পুলিশের সামনে শুরু হয় ইট বৃষ্টি। তৎক্ষণাৎ পরিস্থিতি পাল্টে যায়। বিজেপির বেশ কয়েকজন আহত হয়। SFI এর 1-2 জন আহত হয়েছে বলে খবর। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হয় আগরতলায় স্থানান্তরিত করা হয় তাকে। বিজেপি সমর্থকগণ আরও ক্ষুব্ধ হয়ে থানায় এসে থানা ঘেরাও করে এবং কয়েকজন প্রতিনিধি ওসির সাথে দেখা করেন। বিজেপি মণ্ডল সভাপতি থানায় আসার ঘটনা এবং আক্রমণ সম্পর্কে বলেন। থানা ঘেরাওয়ের কিছুক্ষণ পরে বিজেপি সমর্থকরা হাসপাতালে যান আহতদের দেখতে। সন্ধ্যা 6টা নাগাদ কলেজের অধ্যক্ষ ও প্রফেসরগণ থানায় আসেন দুপুরে কলেজে অধ্যক্ষের ঘরে ঘটে যাওয়া ঘটনার জন্য। তারা ওসি বিজয় সেনের সাথে কথা বলে 5 জনের নামে লিখিত অভিযোগ জানান। থানা থেকে বেরোবার সময় অধ্যক্ষকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, দুপুরে অধ্যক্ষের ঘরে যে ঘটনা ঘটেছিল সেটা খুব খারাপ হয়েছে এবং যারা এসেছিলেন তারা অধ্যক্ষের সাথে খারাপ ব্যবহার করে। তার তদন্তের জন্য 5 জনের নামে লিখিত অভিযোগ দেন, কিন্তু 1-2 জনের নাম জিজ্ঞাসা করা হলে তিনি জানান তিনি কাউকে চিনেননি। এদিকে কলেজের এই ঘটনাকে কেন্দ্র করে হিংসাত্মক আক্রমণ হওয়া এবং সেই আক্রমণে ভারতীয় জনতা পার্টির ধর্মনগর শাখার 6 জন কর্মী আহত হন। সেই আক্রমণকারীদের গ্রেপ্তার এবং সিপিআইএম এর এই বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার এক বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করে ভারতীয় জনতা পার্টি। আর এই ঘটনার খবর পেয়ে বিজেপি রাজ্য কমিটির সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত, সম্পাদক গৌরাঙ্গ পাল ছুটে আসেন ধর্মনগরে। মিছিলে সকলেই অংশ নেন। মিছিল সারা শহর প্রদক্ষিণ করে জেলা শাসকের অফিসের সম্মুখে এসে বিক্ষোভ সভা করে। উত্তর জেলা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ মিছিলে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হয়। 2 শতাধিক পুরুষ মহিলা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন মিছিলে। এক সাক্ষাৎকারে দলের রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত জানান, তার বিরুদ্ধে আমরা দুর্গ করে তুলব। এবং আরেকটা ঘটনা শুনে আমি অবাক হয়ে গেলাম যে এখানকার প্রিন্সিপাল যে কলেজে বাসু দেবনাথ উনি মধ্যে ইনচার্জ, উনি একটা মিথ্যা মামলা দায়ের করেছেন আমাদের শ্রদ্ধা নেতাদের বিরুদ্ধে। সিপিএম এর চামচা, এইরকম চামচা ত্রিপুরা যেখানে আমরা পাবো এদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা উদয়পুর ইউনিটের 28তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে। প্রায় 6 শতাধিক পেনশনার্স ও ফ্যামিলি পেনশনার্সরা হাজির ছিলেন এদিন। পেনশনার্সরা ত্রিপুরায় সম্মানীয় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। একটা সময় পেনশনার্সরা উপেক্ষিত ছিল। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা লড়াই করেছে, অধিকার প্রতিষ্ঠিত হয়েছে অনেকাংশেই। অর্জিত অধিকারকে রক্ষা করা এবং অর্থনৈতিক দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যকে সুদৃঢ় করার আহ্বান জানান দিলীপ দাস। বৃহস্পতিবার গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা উদয়পুর ইউনিটের 28তম বার্ষিক সাধারণ সভার প্রধান বক্তার ভাষণে সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ দাস একথা বলেন। উদয়পুর টাউন হলে অনুষ্ঠিত এদিনের বার্ষিক সাধারণ সভায় প্রায় 6 শতাধিক পেনশনার্স ও ফ্যামিলি পেনশনার্সরা হাজির ছিলেন। সভার উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন মনিকা দাস। সম্পাদকীয় প্রতিবেদন উত্থাপন করেন উদয়পুর ইউনিটের সম্পাদক সুধাংশু বিকাশ ভৌমিক। প্রতিবেদনের উপর 16 জন প্রতিনিধি আলোচনা করেন। সাধারণ সভায় প্রবীণরা শারীরিকভাবে কিভাবে সুস্থ থাকতে পারেন তার উপর প্রয়োজনীয় আলোচনা রাখেন চিকিৎসক প্রদীপ ভৌমিক
এবং সুজিত সূত্রধর। সাধারণ সভা থেকে আগামী দিনের জন্য ৩১ জনকে নিয়ে গঠিত হয় নতুন কমিটি। কমিটির সভাপতি ও সম্পাদক হিসেবে যথাক্রমে শিশির রঞ্জন সাহা এবং সুধাংশু বিকাশ ভৌমিককে পুনর্নির্বাচিত করা হয়। আমাদের পেনশনার হিসাবে এখন তো আর পেশাগত নয়, আমরা অবসরপ্রাপ্ত কর্মচারী হিসাবে আমাদের কাজকর্ম শেষ হয়ে যায়নি, আমাদের সমস্যাও শেষ হয়ে যায়নি। আমাদের অনেক সমস্যা আছে, আমাদের দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়াকে যাতে সফলভাবে আমরা। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগরে বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপির সমর্থকদের উপর ঘটনার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি সুধীন্দ্র দাশগুপ্তের নেতৃত্বে আগরতলা শহরে এক বিক্ষোভ র্যালি করা হয়। ধর্মনগরে বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপির সমর্থকদের উপর ঘটনার খবর রাজ্যে ছড়িয়ে পড়তে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। সন্ধ্যা 7:30 নাগাদ বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি সুধীন্দ্র দাসের নেতৃত্বে আগরতলা শহরে এক বিক্ষোভ র্যালি করা হয়। র্যালির শুরুতে সুধীন্দ্র দাশগুপ্ত জানান, দল সিপিআইএম এর গুন্ডামি সহ্য করবে না। প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মসূচি পালন করা হবে, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন। পুলিশ শাসক দলের কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। এই কথা সিপিএম হুঁশিয়ার দিতে চাই, এই যে সিপিএম এর গুন্ডামি, এই গুন্ডামি আমরা বরদাস্ত করব না। প্রয়োজনে এর তীব্র প্রতিরোধ এবং প্রতিবাদ রাজ্যের দিকে দিকে আমরা গড়ে তুলব। পুলিশ আজকে অধিকাংশ সিপিএম পার্টির দাবেদার হয়ে কাজ করছে। পাশাপাশি আরো জানান, তিনি এবং বিজেপির এক প্রতিনিধি দল শুক্রবার ধর্মনগর যাচ্ছেন। আজকে ধর্মনগর ভাস্কর দাস নামের জনৈক ছাত্র কলেজে যখন যায় তখন এসএফআই এর ছাত্ররা তাকে এসএফআই এর সদস্য হওয়ার জন্য চাপ সৃষ্টি করে। সে এতে নারাজ যে আমি এসএফআই এর সদস্য হব না, তখন তাকে প্রচণ্ডভাবে মারধর করছে। এই খবর পাওয়ার পর বিজেপি যুব মোর্চার লোকরা কলেজে যান, প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তারা যখন বেরিয়ে আসছিলেন তাদের উপর অতর্কিত হামলা করে এতে 5 জন লোক আমাদের আহত হয়েছেন। এই যে বর্বরোচিত আক্রমণ সিপিএম এর দলে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য কালকে সারা রাজ্যে এই বিক্ষোভ হবে। এখন দেখার শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে কি কর্মসূচি হাতে নেয় দিল্লির ক্ষমতায় থাকা দলের রাজ্য শাখা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রশাসনের উদাসীনতায় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হলো কাকরি নদীর উপর সদ্য নবনির্মিত ফুট ব্রিজটি। আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় কিছু পরিবারের বসতবাড়ি নিয়েও। ঘটনা কাঠালিয়া ব্লক এলাকায়। প্রশাসনের উদাসীনতায় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হল কাকরি নদীর উপর সদ্য নবনির্মিত ফুটব্রিজটি। নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় কিছু পরিবারের বসতবাড়ি নিয়েও। স্থানীয় মানুষের অভিযোগ, একমাত্র পূর্ত দপ্তরের বদান্যতায় খেসারত দিতে হচ্ছে এখন গোটা আমজনতার। ঘটনা কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণ মহেশপুর কাকরির উপর নবনির্মিত ব্রিজটি নিয়ে। সাম্প্রতিক কয়েক মাস পূর্বে বিশ্রামগঞ্জ আরডি দপ্তরের উদ্যোগে এলাকাবাসী দীর্ঘদিনের দাবি পূরণে 8টি আরসিসি পিলারের উপর 60 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থ একটি পাকা ফুটব্রিজ নির্মাণ করা হয়। দীর্ঘ 2 বছর সময় নিয়ে এলাকাবাসীর স্বপ্ন পূরণে ব্রিজটির ভূমিকা ছিল অপূরণীয়, কিন্তু বর্ষা শুরু থেকেই দারুণভাবে বিপর্যয় নেমে আসে ব্রিজটির পশ্চিম প্রান্তের মাথা দিয়ে। কাঠালিয়া পূর্ত দপ্তর যাত্রাপড় থানা সংলগ্ন সোনামুড়া বিলোনিয়া রোডের পূর্ব পাশ দিয়ে দীর্ঘ 1 কিলোমিটার পাকা চ্যানেলের কাজ নির্মাণ করে ঠিক ব্রিজটির 100 মিটার দূরত্বে গিয়ে মৎস্য দপ্তর অফিস সংলগ্ন স্থান পর্যন্ত কাজ বন্ধ করে রাখার ফলে এখন বড় ধরনের বিপর্যয়ে সম্মুখীন ব্রিজটি।
কতদিনে আগে কত মাস হয়ে গেছে ব্রিজ হয়েছে গাঁ প্রধান মেম্বার সবাই আমরা রিপোর্ট করে থাকছি অন্ত সবাই দূরে এখানে বিডব্লিউ অফিসে সবাই ডেপুটেশন দিলাম লিখিত দিলাম কোনো কিছু তো কোনো কিছুরও কোনো প্রতিকার হয়েছে না। ভারী বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকার জল পাকা চ্যানেল দিয়ে আসায় বৃষ্টির মাথায় বিকল্প শাখা নদীতে পরিণত হয়ে যাচ্ছে ইতিমধ্যে। সামনে আরও বৃষ্টি হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে স্থানীয় বাড়িঘরের মানুষও। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসায় বিজেপি মন্ডল কমিটির কর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়, পরে এক সাংবাদিক সম্মেলনও করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপি জনসম্পর্ক কর্মসূচির রাজ্যের প্রমুখ বিপ্লব দেব। বৃহস্পতিবার আমবাসায় এলেন বিজেপির জনসম্পর্ক কর্মসূচির রাজ্যের প্রমুখ বিপ্লব দেব। তিনি প্রথমে কর্মসূচির অঙ্গ হিসেবে অনেকের বাড়ি যান। এদিন স্থানীয় মন্ডল কমিটির কর্মীদের নিয়ে এক সভা করা হয়, পরে এক সাংবাদিক সম্মেলনও করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জনসম্পর্ক রাজ্যের প্রমুখ বিপ্লব দেব, রাজ্য কমিটির সহসভাপতি তেজেন্দ্র দেব, জেলা সভাপতি নারায়ণ শীল, জেলার সাধারণ সম্পাদক অনাদি সরকার, আমবাসা মন্ডল কমিটির সভাপতি বিশ্বনাথ দেব প্রমুখ। সাংবাদিক সম্মেলনে বিপ্লব দেব বলেন, তথাকথিত সিপিএম নামে এই গভর্নমেন্টটা কন্টিনিউ চলছে, আর সেই গভর্নমেন্টটা সিপিএম চালাচ্ছেন, 3 ব্যক্তি চালাচ্ছেন। সেটা কে আপনারা সবাই জানেন। কমিউনিস্টের সরকার এখানে, তথাকথিত কমিউনিস্টের নামে 3 ব্যক্তি এখানে সরকার চালাচ্ছে, আর ওদের সরকার চলছে। আর সেটার কারণ হচ্ছে অপোজিশন নেই বলে এইভাবে দিন চলছে। কারণ আমি যখন জনসম্পর্কের জন্য গ্রামে গ্রামে মণ্ডলে যাচ্ছি, তো লোকেদের মধ্যে একটাই লোক, ত্রিপুরার সে সিপিএমের হোক, কংগ্রেসের লোক হোক, বিজেপির লোক হোক, একটা পিতাত্মক ভাব হয়ে গেছে লোকেদের। এটা কি হচ্ছে, কেন চেঞ্জ হবে না, অল্টারনেটিভ কোনো কিছু আছে কিনা। যেই মাত্র অল্টারনেটিভ একটা দেখেছে যে না, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ ত্রিপুরাতে এসছেন, উনি বলে গেছেন 2018 ভারতীয় জনতা পার্টি সরকার আপনার আনুন। তৃণমূল সম্পর্কে তিনি বলেন, তৃণমূল ত্রিপুরাতে তৃণই রয়ে গেছে, উপনির্বাচনেও প্রার্থী দিতে পারেনি। ত্রিপুরায় তৃণমূলের কোনো অস্তিত্বই নেই, তৃণমূল করা উচিত নয়, এটা একটা রিজনাল পার্টি। তৃণমূলের বিষয়টা, আমি তৃণমূলের তো কোনো দায়িত্বে আমি নেই, কিন্তু তৃণমূল ত্রিপুরাতে তৃণই রয়ে গেছে। তো এবার তো ইলেকশনও প্রার্থীও দিতে পারেনি 2টা জায়গাতে, আমরা ভালো করে জানেন। তৃণমূলের ত্রিপুরাতে কোনো অস্তিত্ব নেই, আর তৃণমূল করা উচিতও না। তৃণমূল একটা রিজনাল পার্টি, ভারতীয় জনতা পার্টি দুনিয়ার বৃহত্তর পার্টি, আর যেই পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী 282টা সিট নিয়ে 30 বছর পরে সর্বশক্তিমান হয়ে উনি ক্ষমতা এসছেন, মানে সর্বশক্তিমান হয়েছে, পাবলিক ওনাকে সাপোর্ট করার। সবশেষে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবার দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে প্রবল বিক্ষোভে 4র্থ দিনেও পণ্ড লোকসভার অধিবেশন দফায় দফায় অধিবেশন মুলতবি করতে হয়